শুরু করছি। দেখ আজকে আমরা ক্লাস 10-এর জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের কোষ বিভাজনের প্রকারভিত্তিক আজকে আমরা শুরু করব। এর আগের দিনকে আমরা পড়ে নিয়েছিলাম যে একটা কি করে ক্রোমোজোম তৈরি হয়, পুরো কিন্তু তার গঠন বিন্যাস আমরা কিন্তু পড়ে নিয়েছিলাম। লাস্ট পড়েছিলাম হচ্ছে ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, এটা আমরা পড়ে নিয়েছিলাম। অর্থাৎ কোষ বিভাজনের তাৎপর্য কী সেটা কিন্তু আমরা পড়েছিলাম। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে যে কোষ বিভাজনের প্রকারভেদ, অর্থাৎ কোষ বিভাজন কতগুলো পর্যায় হয়। দেখ, কোষ বিভাজনে 3টে স্টেজ আছে, কিন্তু একটা হচ্ছে কি 3টে স্টেজের মধ্যে 3টে নাম আছে। ফার্স্ট নাম যেটা পড়বো সেটা হচ্ছে কি অ্যামাইটোসিস, ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যামাইটোসিস। সেকেন্ড যে নামটা আছে সেটার নাম হচ্ছে মাইটোসিস, এবং থার্ড যে নামটা আছে সেটা হচ্ছে তোর মিওসিস। প্রত্যেকটার কাজ কিন্তু, প্রত্যেকটার উদাহরণ কিন্তু সবারই আলাদা, প্রত্যেকটার গঠন কিন্তু পড়তে হবে। ফার্স্ট যেটা রয়েছে দেখ, তোরা পেজ নাম্বার 50-এর মধ্যে পেয়ে যাবি যে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের যে গঠনটা সেটা আমরা এখন আলোচনা করব। অ্যামাইটোসিসের গঠনের ক্ষেত্রে দেখতে পাবি কি যে প্রথমে একটা এরকম জিনিস থাকবে। সাইটোপ্লাজম হচ্ছে বাইরেটা থাকবে, ভেতরটা থাকছে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এখানে দেখ কী হয়, ভেতরে এই যে নিউক্লিয়াসটা থাকছে, এই নিউক্লিয়াসটা স্টেপে স্টেপে যখন ভাঙছে, স্টেপে ভাঙতে গিয়ে প্রথমে দেখবি এটা কিন্তু ডাম্বেল আকারে কিন্তু বিভাজিত হয়ে যায়। অর্থাৎ এইখানটাও কিন্তু এইরকমভাবে কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখানে নিউক্লিয়াসটা দেখ প্রথমে এরকম ছিল, তার সাইটোপ্লাজম ছিল বাইরেটা, তাহলে নিউক্লিয়াসটা দেখ কীরকম হয়ে গেল, ডাম্বেল আকার হয়ে গেল। তারপর আস্তে আস্তে কী করলো, এই যে মাঝখানে একটা খাঁজ হতে শুরু করে দিয়েছে, এই খাঁজটা আরও আস্তে 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 কিন্তু বড় হতে থাকে, ঠিক আছে। এইখানে এরকমভাবে কিন্তু জিনিসটা বড় হয়ে যায়, ঠিক আছে। তারপর কী হয়, মাঝখানের খাঁজটা আলাদা হয়ে যায়, নিয়ে গিয়ে দুটো আলাদা আলাদা কিন্তু করে তৈরি করে দেয় দুটো আলাদা আলাদা কোষ। তাহলে ওপরে একটা কোষ, নিচে একটা কোষ, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে তার মানে জনিত্রী, ঠিক আছে, এইটা হচ্ছে তোর জনিত্রী কোষ। আর যেটা সবার লাস্টে তৈরি করে সেটার নাম হচ্ছে কিন্তু অপত্য কোষ। তার মানে দেখ একটা জায়গা থেকে দুটো তৈরি করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ জনিত্রী কোষটা মাঝখানে, তাহলে নিউক্লিয়াসটা কী হয়ে গেল, ডাম্বেল আকারে বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে গিয়ে দুখানা কিন্তু অপত্য কোষ তৈরি করে। ওই জন্য দেখ ওখানে লেখা আছে যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে, অর্থাৎ নিউক্লিয় পর্দা মানে কোনটা, এর বাইরে, নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা থাকছে যাকে বলছে নিউক্লিয় পর্দা, তাহলে এই নিউক্লিয় পর্দাটার কিন্তু অবলুপ্তি ঘটছে না ঘটিয়ে আমি সরাসরি বিভাজিত করে দিচ্ছি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে, সরাসরি যখন বিভাজিত করছি এবং দুটো অপত্য কোষকে তৈরি করছি, সেখানে কিন্তু বলা হয়ে থাকে অ্যামাইটোসিস। দেখ ওখানে কোথায় কোথায় লেখা আছে, এই প্রকার কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা এই কোষ এককোষী জীবদের কিন্তু দেখতে পাওয়া যায়। মানে যেগুলো হচ্ছে কিন্তু একেবারেই কিন্তু অনুন্নত, মানে একদম নিম্ন জীব যেগুলো হয়ে থাকে, নিম্ন শ্রেণীর জীব, ওদের ক্ষেত্রে কিন্তু এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হয়ে থাকে। ওই জন্য দেখ প্রথমে দেখ ওখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, দেখ ফার্স্ট পয়েন্টেই দেখ লেখা আছে এখানে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের একই সঙ্গে বিভাজন হচ্ছে, কারণ দেখ এইটাকে বলছে নিউক্লিয়াস, এর ভেতরটাকে বলছে কি সাইটোপ্লাজম, ভেতর বাইরেটা হচ্ছে সাইটোপ্লাজম, ভেতরটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এখানে নিউক্লিয়াসটা দেখ মাঝখানে ভাঁজ খেয়ে গেছে, প্লাস সাইটোপ্লাজমটাও দেখ এখানে কিন্তু ভাঁজ খেয়ে গেছে, তাহলে নিউক্লিয়াস সাইটোপ্লাজম একসাথে ভাঁজ খেয়ে গিয়ে যেটা তৈরি করছে সেটা হচ্ছে কিন্তু আমাদের অ্যামাইটোসিস। সেকেন্ড পয়েন্টে দেখ লেখা আছে নিউক্লিয়াসটা কী হয়, ডাম্বেল আকার ধারণ করে, অর্থাৎ নিউক্লিয়াসটা কী হয়ে গেল, ডাম্বেল আকার ধারণ করলো। থার্ড পয়েন্টে দেখ লেখা আছে নিউক্লিয়াস সাইটোপ্লাজম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে দুটো অপত্য কোষ তৈরি করছে। দেখ নিউক্লিয়াসটাও আলাদা হয়ে গেল, সাইটোপ্লাজমটা আলাদা হয়ে গেল, নিয়ে দুটো অপত্য কোষকে তৈরি করছে, সেটাকে বলা হয়ে থাকে কিন্তু, তাহলে এই স্টেজে কিন্তু হয়ে থাকে। আর এটা কোথায় হয়, সাধারণত নিম্ন শ্রেণীর জীব, তাহলে নিম্ন শ্রেণীর জীব কারা, ইস্ট, তারপর হচ্ছে অ্যামিবা, এদের কিন্তু এই ধরনের কোষ বিভাজন পদ্ধতি কিন্তু দেখতে পাওয়া যায়। চলে যাচ্ছি, এর পরবর্তী পর্যায় হচ্ছে মাইটোসিস। নেক্সট এবার পড়বো, দেখ রয়েছে হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের ক্ষেত্রে কি হয়ে যায়, মাইটোসিসের বিভাজনটা দেখতে পাবি যে এখানে লেখা আছে নিউক্লিয়াস সাইটোপ্লাজম একবারই মাত্র বিভাজিত হয়ে যায়, নিয়ে সম আকৃতি, সমগুণ, সমসংখ্যক আমাদের ক্রোমোজোম তৈরি করবে। অর্থাৎ এই রকম একটা জিনিস হচ্ছে, এইটার ভেতরে থাকছে, এটা হচ্ছে আমাদের জনিত্রী, ঠিক আছে। এই জনিত্রী কোষ থেকে এটা কি করবে, তাহলে জনিত্রী কোষ থেকে দুটো পার্ট হয়ে যাবে, সেম জিনিস, অর্থাৎ এটাও যে পরিমাণ ক্রোমোজোম হবে এখানেও কিন্তু সেম পরিমাণ, অর্থাৎ সম আকৃতি, দেখতেও সেম হবে, সম গুণ সম্পন্ন হবে, আর একটা হচ্ছে সমসংখ্যক, অর্থাৎ এখানে যদি 42টা থাকে দুটোতেই 42 আসবে, ঠিক আছে। তার মানে এটা কি আমাদের সাধারণ, আর তার মানে যেটা তৈরি করলো তাহলে সেটার নাম কি হয়ে গেল, সেটার নাম হয়ে যাচ্ছে অপত্য, কারণ আমাদের কি বাবা মা যেটা থাকে, অর্থাৎ যেটা থেকে তৈরি হচ্ছে সেটাকে বলা হয় জনিত্রী, যেটা তৈরি হয় সেটাকে বলা হয় অপত্য। তার মানে দেখ যদি আমরা এটাকে মানুষ
পুরুষের ক্রোমোজোম হিসাবে ধরি, তার মানে এখানেও 46 হলে এটাও তো তার মানে 46 তৈরি হয়ে গেল। তার মানে এখান থেকে কি মানুষ তৈরি হতে পারবে? কখনই পারবে না, কারণ 46টা দেখ ডাবল হয়ে যাচ্ছে, 46, কারণ আবার তো বাবার থেকে 46 আসবে। ঠিক আছে, যদি আমরা এটাকে মা ধরিনি, ঠিক আছে, মাতৃকোষ, তার মানে এখান থেকে তো 46টা ক্রোমোজোম এলো, তার মানে বাবার থেকেও 46টা, তার মানে নেক্সট স্টেজে যেটা তৈরি হচ্ছে সেটা কতগুলো হয়ে যাচ্ছে? 92টা। নেক্সট আবার যখন 92 থেকে ভাঙছে তখন ওটা 184, তার মানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু এটা বাড়তেই থাকছে। তার মানে জনিত্রী কোষ থেকে যখন অপত্য কোষের নাম্বার কিন্তু বেড়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু মনুষ্য দেহের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ওই জন্য দেখ ওখানে কী কী লেখা আছে, দেখ মাইটোসিস কোষ বিভাজন প্রধান স্থান হচ্ছে কোথায়? উদ্ভিদ বা প্রাণীর দেহকোষ। অর্থাৎ দেখবি আমাদের কিন্তু দেহকোষের ক্ষেত্রে কী কী হয় না, উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, উচ্চতর প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন এবং দেহের বৃদ্ধির সূচনা। আমাদের দেখবি একমাত্র ক্রোমোজোমটাই হচ্ছে কনস্ট্যান্ট থাকে, কিন্তু আমরা দেখ ছোটো বয়সে যেভাবে আমরা মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসে যেরকম আমাদের দেহের আকার থাকে, তার থেকে প্রত্যেকটা অঙ্গেরই কিন্তু সমপরিমাণ অল্প অল্প করে কিন্তু বৃদ্ধি করে থাকে। হাত পা যতটুকুনি ছিল যখন আমরা বার্ধক্যের আগে অবধি কিন্তু আমরা ততটাই কিন্তু বাড়তেই থাকছে। ঠিক আছে, একটা টাইমে অবধি হয়তো আমাদের বার্ধক্যটা হয়তো বা তার বৃদ্ধি পাওয়া জিনিসটা হয়তো কনস্ট্যান্ট ধ্রুবক হয়ে যায়, আর হয়তো বাড়তে পারে না, কিন্তু অল্প স্বল্প কিছুটা হলেও কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে, ওই জন্য কী হয়ে যাচ্ছে দেখ, জনিত্রী থেকে যখন অপত্য কোষ যখন তৈরি হচ্ছে, যেহেতু এখানে ক্রোমোজোম সংখ্যাটা সেম থেকে যায়, একমাত্র এটা কোথায় দেখতে পাওয়া যায়? উচ্চতর প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণের পরিস্ফুটন। একটা মাতৃগর্ভে যখন ভ্রূণ তৈরি করলো, সেটা আস্তে আস্তে কী হয়, আস্তে আস্তে বড় হতে শুরু করে দেয়, তার মানে ভ্রূণের পরিস্ফুটন। আর একটা হচ্ছে কি, নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের যখন বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীদের বৃদ্ধি হওয়ার সময় কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজন কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ দেখ এখানে দেখতে পাবো যে এই পর্যায়টাকে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে, অর্থাৎ জনিত্রী থেকে যখন অপত্য কোষ যখন তৈরি হচ্ছে, যদি এখানে তাহলে দেখ 2n যদি ক্রোমোজোম থাকে, তাহলে এইগুলো কত করে হয়ে যাচ্ছে? 2n করেই হয়ে যাচ্ছে। ওই জন্য এটাকে বলা যায় কি, সদৃশ বিভাজন। কেন সদৃশ বিভাজন বলছে? কারণ সমগুণ, সমসংখ্যক, সমবৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে। তাহলে দেখ অ্যামাইটোসিসের ক্ষেত্রে কিন্তু কী হয়েছিল, যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা মাঝখানে ডাম্বেল আকারে ভেঙে গেছিলো, ওপরে একটা নিচে একটা হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে এইখানের ক্ষেত্রে কী হচ্ছে, জনিত্রী থেকে যখন অপত্য কোষ তৈরি হচ্ছে তখন সমগুণ সমসংখ্যক হচ্ছে বলে ওই জন্য এটাকে বলা হয় থেকে সদৃশ বিভাজন বলা হয়। ওই জন্য দেখবি পেজের ওখানে নিচের দিক করে লেখা আছে মাইটোসিসকে সদৃশ বিভাজন বলার কারণ কি। ঠিক আছে, চলে যাচ্ছি এবার হচ্ছে কি মিওসিসের কোষ বিভাজন। তাহলে মিওসিসের কোষ বিভাজনটা কীভাবে হয় তার পর্যায়টা আমরা এখানে এবার আলোচনা করব। শুরু করছি এবার দেখ মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কীরকম হয়, অর্থাৎ এখানে সাধারণত এটা জনন কোষ বা গ্যামেটের ক্ষেত্রে এটা হয়ে থাকে। অর্থাৎ কি হয়, অর্থাৎ প্রথমে যে জনিত্রী কোষ, ধর এটা ধরে নিলাম এটা হচ্ছে আমার জনিত্রী কোষ। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হয়, প্রথমে হ্রাস বিভাজন হয়ে যায়। অর্থাৎ প্রথমে হ্রাস বিভাজন মানে যদি এটা 2n সংখ্যক হয়, এটা প্রথমে হয়ে যাবে কি nn সংখ্যক করে। ঠিক আছে, এটা হয়ে যাবে কি nn সংখ্যক করে। ঠিক আছে, এই n সংখ্যক হয়ে যাবার পর তারপর এটা আবার আলাদা আলাদা করে কিন্তু বিভাজিত হয়ে যাবে। অর্থাৎ এইখানেও একটা তৈরি করবে, এখানেও একটা তৈরি করবে, সেম টু সেম এইগুলোতেও কিন্তু সেমভাবে এগুলোতে তৈরি করবে। ঠিক আছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কত সংখ্যক হয়ে যাবে, n সংখ্যক করে হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য এটার নামটাকে বলা হয় থেকে মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। ঠিক আছে, তাহলে হ্রাস বিভাজন কেন বলছি, কারণ দেখ 2n থেকে আমার এখানে n হয়ে গেছে। ঠিক আছে, এটা মেনলি কোথায় দেখতে পাওয়া যায়, মিওসিস দেখ বইতে লেখা আছে 51 নম্বর পেজের স্থান হিসেবে দেখ লেখা আছে জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষ থেকে মানে কীরকম তৈরি হবে, তাহলে মানে দেখ, তাহলে মায়ের দেহে যদি 46টা ক্রোমোজোম থাকে, সেখান থেকে কটা ক্রোমোজোম এলো, 23টা হয়ে গেল। কারণ দেখ 46 মানে যদি 2n হয়, তাহলে n মানে কি 46কে 2 দিয়ে ভাগ করে দেবো, তার মানে এটা কতগুলো হয়ে যাবে, 23টা। সেম টু সেম বাবার ক্ষেত্রেও তাই, যদি 46টা থাকে তার মানে এখানে চলে আসছে কি 23টা। ঠিক আছে, তার মানে তারপরের স্টেজে ওটা কী হয়ে যাচ্ছে, 23 ওটা যুক্ত হয়ে গিয়ে পরে আবার 46। তার মানে একটা শিশু যখন জন্মগ্রহণ করছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তার দেহে কিন্তু আবার 46টা ক্রোমোজোম চলে আসছে। নেক্সট সে যদি ছেলে হিসাবে থাকে, তার মানে সেও যখন তার জনন মাতৃকোষ হবে বা তার জনন কোষ যখন তৈরি হবে, তখন কিন্তু ওটা আবার 23 করে বিভাজিত হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য দেখ বইতে কী কী লেখা আছে, উদ্ভিদের রেণু মাতৃকোষ, উচ্চ শ্রেণীর উদ্ভিদের পরাগধানী, এছাড়া হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে প্রাণীদের শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। দেখবি ওখানে লেখা আছে প্রাণীদের শুক্রাশয় মানে প্রাথমিক স্পার্মাটোসাইট, আর একটা ডিম্বাশয়ের মধ্যে হচ্ছে প্রাথমিক উসাইট।
ঠিক আছে, প্রত্যেকটা নামগুলো মানে কোন স্টেজে স্টেজে এই পর্যায়টা হচ্ছে সেটা কিন্তু লেখা আছে। তাহলে মিওসিসের ক্ষেত্রে কি হয়ে যায়, দেখ প্রথমে ছিল ডিপ্লয়েড, দেখ 2n ছিল, তারপর ওখান থেকে দেখ হ্যাপ্লয়েড হয়ে গিয়ে ওখানে কি করছে, 4টে হ্যাপ্লয়েড তৈরি করছে, কারণ এখানে ছিল 2n, একটা ছিল, এখান থেকে ভেঙে গিয়ে দেখ 1 2 3 4টে, টোটাল 4টে তৈরি করছে, ওই জন্য 4টের নাম হয়ে যাচ্ছে কি হ্যাপ্লয়েড। অর্থাৎ দুবার করে বিভাজিত হচ্ছে, প্রথমে এটা হ্রাস বিভাজন হচ্ছে, তারপরটা দেখ সমবিভাজন হচ্ছে, তাই জন্য এটাকে বলা থেকে হ্রাস এবং সমবিভাজন বলা হয়। কিন্তু এর আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে মাইটোসিসকে বলেছিল কি সমবিভাজন, ওটাকে কিন্তু হ্রাস বিভাজন বলেনি, কারণ ওখানে 2n থেকে 2n হয়ে গেছিলো, কিন্তু এখানে কি হয়ে গেল, 2n থেকে প্রথমে nn হলো, তারপর n থেকে আবার স্টেপ করে আবার 4টে তৈরি করলো। ঠিক আছে, এরপর যেটা পড়বো সেটা হচ্ছে এখন যেটা পড়লাম সেটা হচ্ছে কোষ বিভাজনটা পড়লাম, এরপর যেটা পড়বো হচ্ছে কোষ চক্রটা কীভাবে হয়, কোষ চক্রের প্রত্যেকটা ধাপ নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখ শুরু করছি হচ্ছে কোষচক্র। কোষচক্র অর্থাৎ মানেটা কি বলছে, অর্থাৎ কোষের বৃদ্ধি হবে, বিভাজন হবে, তার বিভিন্ন দশার চক্রাকার আবর্তনটাকে বলা যায় কিন্তু কোষচক্র। তাহলে এই কোষচক্রটা করতে গেলে দুখানা স্টেপে কিন্তু হবে, একটার নাম হচ্ছে ইন্টারফেজ আর একটার নাম হচ্ছে মাইটোটিক ফেজ। ঠিক আছে, তাহলে দেখ এর আগে যেটা পড়লাম সেটা মাইটোসিস হোক, মিওসিস হোক বা অ্যামাইটোসিস হোক, এইগুলোর ভেতরে হচ্ছে আবার কোষচক্রটা ঘটবে। ঠিক আছে, এটা মেনলি কোষচক্রটা কোথায় ঘটে থাকে না, এটা মিওসিসের মধ্যে, অর্থাৎ মাতৃদেহের যে জনন কোষ থেকে কীভাবে প্রত্যেকটা স্টেপে কীভাবে প্রত্যেকটা জিনিস তৈরি করছে, সেই প্রত্যেকটার মধ্যে কিন্তু মানে মাইটোসিসের মধ্যেও কোষচক্র হতে পারে, অ্যামাইটোসিসের মধ্যেও কোষচক্র হতে পারে, যে কোনো সবার মধ্যে কিন্তু কোষচক্রটা হতে পারে। তো এই কোষচক্রের দুটো ধাপ আছে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটাকে বলা থাকে মাইটোটিক ফেজ। তো ইন্টারফেজের মধ্যে কতগুলো দশা আছে, দেখ 3টে দশা, G1 S G2, আর একটা রয়েছে G0। আর মাইটোটিক ফেজের মধ্যে 4টে দশা আছে, PMAT মানে হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রত্যেকটা সম্বন্ধেই কিন্তু আমরা ডেসক্রাইব করে কিন্তু পড়বো। ফার্স্ট দেখ এখানে পড়বো হচ্ছে G1, এই দশাটার ক্ষেত্রে কী হয়, এগুলো ডেসক্রাইব নয়, এগুলো অল্প অল্প একটা করে লাইন কিন্তু। তাহলে G1-এর দশায় কী হয় না, এখানে সাধারণত RNA-টা সংশ্লেষ হয়ে যায়, অর্থাৎ DNA এবং RNA দুটো সংশ্লেষ না হলে তো আমরা তো কিছু করতে পারবো না। তো মেন হচ্ছে কি হয়, G1-এর দশায় কিন্তু আমাদের কি হয়ে যায়, RNA-টা কিন্তু সংশ্লেষ হয়ে যায়। নেক্সট হচ্ছে পড়বো হচ্ছে S দশায় কি হয়ে যায় না, এখানে সাধারণত DNA-টা সংশ্লেষ হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যায়, DNA-টা সংশ্লেষ হয়ে যায়। আর কি পড়বো, নেক্সট রয়েছে হচ্ছে G2-র ক্ষেত্রে দেখ কী হয়ে যায়, চরম বিপাকীয়তা হয়ে যায়, অর্থাৎ যদি কিছু বাকি থাকে সেইটা সমস্ত বিপাকীয় কাজকর্ম কিন্তু এইখানে কিন্তু হয়ে থাকে। তার মানে কি হচ্ছে, তাহলে ইন্টারফেজের মধ্যে 3টে দশা, G1 S G2। G1-এর মধ্যে ফার্স্ট হচ্ছে কি হয়, RNA সংশ্লেষ হয়, এর মধ্যে অল্প কিছু প্রোটিনও থাকে, সেটাও সংশ্লেষ হয়ে যায়। S দশার মধ্যে কি সংশ্লেষ হয়, শুধু DNA সংশ্লেষ হয়। আর G2টা কি হয়ে যায়, চরম বিপাকীয়, মানে যদি DNA, RNA আর প্রোটিন এই 3টে জিনিস সংশ্লেষ হয়ে যাওয়ার পর যদি আরও কিছু বাকি থাকে সেটা কিন্তু এই পর্যায়ে এসে কমপ্লিট করে ফেলে। ঠিক আছে, তাহলে G1 S G2-র মধ্যে হচ্ছে কিন্তু মেন ইন্টারফেজ দশাটা চলে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে G0 যখন দশাটা চলে আসে তখন আমাদের এই পুরো যে কোষ চক্রটা কিন্তু থেমে যায়, মানে আবার আমাকে কিন্তু G1 S G2 G0 এরম করে কিন্তু পুরো পর্যায়টা চলতে থাকছে। ঠিক আছে, এবার ইন্টারফেজের আর পরেই কিন্তু একটা চলে আসছে হচ্ছে মাইটোটিক ফেজ। দেখবি তোরা 51 পেজের নিচের দিকে দেখ রয়েছে, দেখ G1-এর পর হচ্ছে S, তারপর G2, তারপর আছে আবার G1। তাহলে মানে এই যে প্রত্যেকটা, তাহলে G1 S G2 মেন হচ্ছে এরকম একটা সাইক্লিক অর্ডারে কিন্তু জিনিসটা হচ্ছে, অর্থাৎ দেখ এইখানটাতে অবস্থান করছে G1, এইখানটায় অবস্থান করছে S, এইখানটা হচ্ছে G2। তার মানে G1 S G2 কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর মাঝখানে হচ্ছে এই PMAT, এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এই পর্যায়টা কিন্তু চলে। ঠিক আছে, এই পর্যায়টা কিন্তু এইটার মধ্যেই সংঘটিত হয়ে থাকে। এবার দেখ এর মাঝখানেতেই একটা পোর্শন হচ্ছে এরকম G0, অর্থাৎ যদি G1 S G2-র পর আবার G0-তে চলে আসে তখন কিন্তু এই কোষচক্রটা থেমে যায়, তখন কিন্তু আর এটা বিভাজিত হবে না, অর্থাৎ পুরো কোষচক্রটা স্টপ। ঠিক আছে, তখন এই কোষচক্র থেমে গেলে তখন আর কোনো রকমভাবে কোষ বিভাজিত হবে না। তো এবার আমরা যেটা আলোচনা করব মাইটোটিক ফেজের মধ্যে যে প্রত্যেকটা আছে, অর্থাৎ এই কোষচক্র যখন হচ্ছে মাইটোটিক ফেজের মধ্যে কতগুলো পর্যায় পড়বো, 4টে পর্যায় পড়বো। কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ধর কোষচক্রের কোনো বিন্দুতে, বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ যদি নষ্ট হয়ে গেলে, ধর যে কোনো একটা জায়গায় এই যে G1-এ কী সংশ্লেষ হয়েছে বললাম, RNA সংশ্লেষ হয়েছে। S-এর মধ্যে কি হয়েছে, DNA সংশ্লেষ। আর G2-র মধ্যে কি ছিল,
চরম বিপাকীয়তা। এবার দেখ এই তিনটে স্টেজ এর মধ্যে যদি কোনো একটা জায়গায় যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়ে যায়, অর্থাৎ ডিএনএটা এখানে বেশি হয়ে গেল কি আরএনএটা এখানে বেশি হয়ে গেল, তাহলে কি হবে? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়ে যাবে। আর যেমনি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে সেইখানে কি তৈরি করবে? একটা ম্যালিগনেন্ট টিউমার তৈরি করবে, যেটা কিন্তু ক্যান্সার রোগ সৃষ্টি করার কারণ। অর্থাৎ ওই জন্য দেখবি যেখানটা ক্যান্সার তৈরি হয় সেখানে একটা ডেলা মতো তৈরি হয়, এবং ক্যান্সার ওইটা হয়ে যাওয়ার পর যখন টিউমার তৈরি হতে শুরু করে দেয় ওটা কিন্তু শেষ হয় না, তার পাশে আবার একটা ছোট্ট ওইরকমভাবে ছোট্ট এরকমভাবে একটা মানুষের বডিতে কিন্তু সারা শরীরে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে কিন্তু পড়তেই থাকে। ওই জন্য ওটা কি হয়ে যায় যে ওটা হয়ে গেলে কিন্তু, এবং ম্যালিগনেন্ট টিউমার যখন সেটা হয়ে যাবে, টিউমারের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে বিনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার। বিনাইন টিউমারটা হচ্ছে নর্মাল, অর্থাৎ সেটা কিন্তু অপারেশন করলেও ঠিকঠাক করা যায়, কিন্তু বাট ম্যালিগনেন্ট টিউমার যদি হয়ে যায় সেটা হলে কিন্তু খুব চাপের হয়, কারণ ওটা হচ্ছে ক্যান্সার রোগ সৃষ্টি করার কারণ। আর ক্যান্সার হয়ে গেলে কিন্তু সেটা রে দিয়ে থামাতেও পারে, আবার নাও থামাতে পারে, কারণ ক্যান্সার রোগ কিন্তু এটা রিক্যাপ হতে পারে। ঠিক আছে, চলে যাচ্ছি এবার মাইটোসিস কোষ বিভাজনের। মাইটোসিস কোষ বিভাজনের যে চারটে আমরা পড়ব, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে দশা সম্পর্কে এবার আমরা আলোচনা করব। দেখ এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি মাইটোসিস ফেজের মধ্যে ফার্স্ট যে ফেজটা হচ্ছে কি প্রোফেজ। প্রোফেজ দশাকালীন কি কি হয় দেখ, আমি কিন্তু পাশে অলরেডি কিন্তু লিখে দিয়েছি। ফার্স্টে দেখ, যদি আমরা একটা চাউকে জলের মধ্যে সেদ্ধ করে রাখি তাহলে কি হবে? জলের মধ্যে চাউগুলো কি হয়? ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তারপর আমরা যখন জলটাকে ছেড়ে দেবো তার মানে কী হবে? চাউগুলো পরিষ্কার, প্রত্যেকটা আলাদা আলাদা কণা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এইখানে ক্ষেত্রে দেখ, আমি যদি এখানে যদি প্রাণী কোষ, উদ্ভিদ কোষ দুটোরই দেখবি বইতে কিন্তু ছবি দেওয়া আছে, তাহলে ধর আমি প্রাণী কোষটার ক্ষেত্রে দেখাচ্ছি। দেখ প্রাণী কোষটার ক্ষেত্রে কীরকম হয়ে যায়, অর্থাৎ এটার ভেতরে কিন্তু অবস্থান করছে এই ক্রোমোজোমগুলো এইরকম করে ক্রসিং তৈরি করে, অর্থাৎ এইগুলো চারিদিকে কিন্তু ছড়ানো অবস্থায় থাকে। অর্থাৎ এই যে পেঁচানো যে জিনিসগুলো এইগুলো কিন্তু এই কুণ্ডলিটার মাঝখানেতে ছড়ানো অবস্থা থাকে। অর্থাৎ প্রথমে কি হয় দেখ, সূত্র জল বিয়োজন। অর্থাৎ এই পয়েন্টটা কেন লিখেছি? কারণ ক্রোমাটিন সূত্র, অর্থাৎ এখানে যেমন এই একটা সূত্র, এই একটা সূত্র, দুটো, এখানে তিনটে, এটা একটা চারটে, এটা পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাহলে আটটা যে ক্রোমাটিন সূত্র এগুলো কি করছে? প্রথমে এটা জলের মধ্যে ভাসছিল, তাহলে এটা কি করবে? প্রথমে জলটা বিয়োজন করে দিল। যেমনি জলটা বিয়োজন করবে অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে আর মোটা হয়ে যাবে, কারণ এগুলো কারোর সঙ্গে কারোর ঘাড়ের ওপর উঠে আসবে, অর্থাৎ ছোটো ছোটো পিস হয়ে গিয়ে একটা কিন্তু মোটা আকারে ধারণ করবে। নেক্সট কি হচ্ছে? সেন্ট্রোমিয়ার সংলগ্ন। আমি যখন দেখ ক্রোমোজোম পড়িয়েছিলাম তখন দেখ পড়িয়েছিলাম যে সেন্ট্রোজোমের অবস্থান পড়িয়েছিলাম। যদি এটা সেন্ট্রোজোম হয় কখনো এটা এরমভাবে অবস্থান করছে, কখনো যদি সেন্ট্রোজোমটা যদি এইরকমভাবে অবস্থান করে, কখনো এটা কি হচ্ছে মাঝখানের দিকে অবস্থান করছে, কখনো আবার ওপরটা বেশি নিচেরটা আবার কিন্তু কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম নাম দিয়েছিলাম। ঠিক আছে, কখনো নাম দিয়েছিলাম অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই নামগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে এই যে সেন্ট্রোমিয়ার সংলগ্ন হয়ে গিয়ে এটা কি করে? ভাঙতে শুরু করে দেয়। ওই জন্য দেখ মাঝখানে একটা করে দেখ এই যে গর্তগুলো মানে ক্রসগুলো যেখানে যেখানে ছেদ করছে ওইগুলোতে কিন্তু সেন্ট্রোজোম অবস্থান করছে, তাহলে সেন্ট্রোজোম সংলগ্ন এটা কিন্তু ভাগ হয়ে যায়। তারপর দেখ এই যে কুণ্ডলীগুলো, তাহলে মানে একটার সঙ্গে আরেকটা বাঞ্ছ হয়ে গিয়ে কী করে? একটা কুণ্ডলী তৈরি করছে। এই নামটা হচ্ছে দেখ বইতে লেখা আছে প্লেকটোনমিক কুণ্ডলী। তাহলে দেখ নামটা হচ্ছে কি? কুণ্ডলীটা যেটা তৈরি করছে তার নাম হচ্ছে কি? প্লেকটোনমিক কুণ্ডলী। এবং এই কুণ্ডলীটা করার পর তারপর কি হয়ে যায়? এর ভেতরে নিউক্লিয় ওলাসটা বিলুপ্ত হয়ে যায় এবং নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যায়। তাহলে কি কি জিনিস বিলুপ্ত হয়ে যায়? দুটো জিনিস। একটা হচ্ছে কি? নিউক্লিয় ওলাস, মানে সব থেকে নিউক্লিয়াসের মধ্যে ঘন গোলাকার অংশ যেটাকে বলা থাকে নিউক্লিয় ওলাস, সেই নিউক্লিয় ওলাসটা বিলুপ্তি হতে সবে স্টার্টিং হয়, আর নিউক্লিয় পর্দা যেটা রয়েছে সেটা কিন্তু বিলুপ্তি হতে শুরু করে দেয়। ক্লিয়ার? এবং এইটার দশায় দেখতে পাবি যে এর ওপরের দিকে এরকম দুটো কিন্তু বক্সের মতো থাকে, ও নিচের দিকে দেখবি এরকম দুটো বক্সের মতো, চারিদিকে একটা ছটা মতো তৈরি করে থাকে। ঠিক আছে, অর্থাৎ এর এই দুটোর মধ্যে কি তৈরি করে দেখ, লিখবি, লেখা আছে যে এগুলোকে বলা থাকে সেন্ট্রিওল। এগুলোকে বলা থাকে কি? সেন্ট্রিওল। আর এই সেন্ট্রিওলকে ঘিরে এক ধরনের রশ্মি কি তৈরি করে যেটার নাম হচ্ছে কিন্তু বেমতন্তু বলা হয়। কি বলা হয়? এই সেন্ট্রিওল থেকে এক ধরনের রশ্মি বেরোয়, সেটাকে বলা হয় থেকে কিন্তু বেমতন্তু বলা হয় থাকে, অর্থাৎ এইখান থেকে কানেক্টিং হয়ে যায়, যেটা হচ্ছে আমরা এর পরের পর্যায়তে গিয়ে দেখতে পাবো। অর্থাৎ প্রোফেজ দশার পর চলে যাচ্ছে হচ্ছে আমরা মেটাফেজ দশায়। নেক্সট পর্যায়ে দেখ এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ দশায় কি হয়ে যায়? দেখ ক্রোমোজোমীয় তন্তুগুলো অবস্থান করে থাকে। দেখ ক্রোমোজোমীয় তন্তুগুলো কীরকম অবস্থান করছে, অর্থাৎ আমার এই ধর আমি যে ওপরে দেখ এটা প্রাণীকোষ বা উদ্ভিদ কোষ দুটোর ক্ষেত্রেই হয়ে থাকে, আমি শুধুমাত্র প্রাণীকোষটা আলোচনা করছি। তো এখানে ক্ষেত্রে কী হয়ে যায়? অর্থাৎ দেখ ফার্স্টে লেখা আছে
ক্রোমোজোমীয় তন্তু। অর্থাৎ একটু আগে দেখ আমরা পড়লাম কি প্রোফেজ দশায় কী হয়, প্লেকটোনমি কুণ্ডলীগুলো তৈরি করলো, মানে জড়িয়ে পেঁচিয়ে এগুলো তো অবস্থান করলো। এবার এগুলোর ক্ষেত্রে কি করবে, মাঝখানেতে চলে আসবে ক্রোমোজোমগুলো, এরকম করে মাঝখানেতে চলে আসবে, নিয়ে এসে কি করবে, নিয়ে দেখ এগুলোকে বলা হয়ে থাকে ক্রোমোজোমীয় তন্তু। অর্থাৎ ক্রোমোজোমীয় তন্তুগুলো, বেমতন্তুগুলো ক্রোমোজোমের সংলগ্ন থাকে। অর্থাৎ এই যে বেমতন্তু যেগুলো থাকবে সেটা হচ্ছে ক্রোমোজোমের একসঙ্গে কিন্তু কাছাকাছি থাকবে। এবার ওপর দিক থেকে দেখবি মেরু অঞ্চল, এই ওপর দিক থেকে নিচের দিকের মাঝখানে অনেক কিছু রশ্মি এরকম করে কানেকশন তৈরি করবে, ঠিক আছে। অর্থাৎ এদের মাঝখান দিয়েও কেউ পাস করবে, কেউ ওইটার ওপর দিয়েও পাস করবে, বিভিন্নভাবে কিন্তু এগুলো যোগাযোগ তৈরি করবে, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু, অর্থাৎ মাঝখানে এরা অবস্থান করছে, মাঝখানে এরা থাকছে, শুধু এর চারদিক দিয়ে কিন্তু ওপর দিক থেকে একটা করে বন্ধনীর মতো করে তৈরি করবে। ওই জন্য দেখ এখানে লেখা আছে যে ক্রোমোজোমীয় তন্তু ফার্স্টেরটা অবস্থান করে, তারপর হচ্ছে কি করে না, ক্রোমোজোমীয় তন্তুগুলোর পর হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু বলা হয়। কারণ কি, মাঝখানে থেকে কোনো কাটিং নেই, কিন্তু একটা দড়ির মতো করে সবকটা কিন্তু ইন্টারনালি কানেক্টেড। ওই জন্য অবিচ্ছিন্ন তন্তুটা ততোধিক, মানে এটা শুধু এইটুকুনি এই লেন্থের মধ্যে আঁকলাম মানে এটা এইটুকুনি নয়, কিন্তু আরও বড় হতে পারে, ঠিক আছে। এই দশায় আর এইগুলো কোথায় অবস্থান করে দেখ, সবকটা কিন্তু প্যারালালি। আগেরটার মধ্যে দেখ শুধু মাঝখানে ছড়ানো ছেটানো ছিল, এখন এটা কোথায় অবস্থান করেছে দেখ, মাঝখানে বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বলা হয়ে থাকে। এই অঞ্চলটাকে কি বলা হয়, বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলের মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু অবস্থান করে। আর কি আছে, আর এবার কি হয়, ক্রোমোজোমগুলো অবিচ্ছিন্ন তন্তু দিয়ে যোগাযোগ করা থাকে। ওই জন্য দেখ লাস্ট পয়েন্টে লেখা আছে, প্রাণী কোষে অ্যাস্ট্রাল রশ্মি এবং উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম মাইক্রোটিউবিউল গঠন করে থাকে। অর্থাৎ মাইক্রোটিউবিউলের গঠনের কাজটা আমরা এর পরে পড়বো, বাট এইটার ক্ষেত্রে কী হয়, প্রাণী কোষে একটা অ্যাস্ট্রাল রশ্মিকে তৈরি করে। প্রাণী কোষের অ্যাস্ট্রাল রশ্মি মানে কোনগুলোকে বলছে, এই যে ওপর থেকে নিচ অবধি যে কানেক্টিং যে রশ্মিগুলো বেরিয়ে আসছে, ঠিক আছে, ওপর থেকে যে রশ্মিগুলো তৈরি করেছে সেইটাকে বলা যায় কিন্তু অ্যাস্ট্রাল রশ্মি। তাহলে মেন কিন্তু কি হয়ে যায়, নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাস যে বিলুপ্ত হচ্ছে সেই কাজটা কিন্তু প্রোফেজ আর মেটাফেজের মেন মাঝখানে কিন্তু এই কাজটা হয়। ওই জন্য পরীক্ষায় এই প্রশ্নটা খুব আসে যে কোষ বিভাজনের বা মাইটোসিস কোষ বিভাজনের কোন দশাতে নিউক্লিয় পর্দার পুরোপুরিভাবে বিলুপ্তি ঘটে। যদি বলে আংশিক বিলুপ্তি ঘটে তাহলে আনসার আসবে প্রোফেজ, যদি বলা হয় পুরোপুরিভাবে বিলুপ্তি ঘটবে তখন আনসার হবে কি প্রোমেটাফেজ, যেটা তোদের 53 নম্বর পেজের নিচের দিকে দেখ লেখা আছে। 53 নম্বর পেজের নিচের দিকে দেখ লেখা আছে যে মেটাফেজ দশা শুরু হওয়ার পূর্বে, অর্থাৎ এইটা হচ্ছে দেখ মেটাফেজ, তাহলে মেটাফেজ দশা শুরু হওয়ার পূর্বে এবং প্রোফেজ আর মেটাফেজের অন্তর্বর্তী ক্ষণস্থায়ী দশা, অর্থাৎ এই দুটোর মাঝখানে এমন একটা স্টেজ থাকে সেটাকে বলা যায় কি প্রোমেটাফেজ। আর এই প্রোমেটাফেজে কিন্তু নিউক্লিওলাস আর নিউক্লিয় পর্দা পুরোপুরিভাবে কিন্তু বিলুপ্তি হয়ে যায়, ঠিক আছে। আর এই জন্য এখানে বলা থাকে, এটাকে বলা হয়ে থাকে, প্রোফেজটাকে বলা হয় প্রথম আর দীর্ঘস্থায়ী দশা। তার মানে এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে মাইটোসিস কোষ বিভাজনের সবথেকে দীর্ঘস্থায়ী দশার 3টি বৈশিষ্ট্য বলো, তাহলে তোকে লিখতে হবে প্রথম এবং দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজের দুটো বৈশিষ্ট্য লিখতে হবে। সেম টু সেমভাবে সবথেকে দেখ মেটাফেজ হচ্ছে কিন্তু দ্বিতীয় ফেজ এবং সবথেকে স্বল্পস্থায়ী দশা, তার মানে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে এটা, আর স্বল্পস্থায়ী মানে বেশিক্ষণ কিন্তু হয় না এটা, তাহলে স্বল্পস্থায়ী দশার মধ্যে হচ্ছে কিন্তু আমার হচ্ছে মেটাফেজ। এই দুটো দশার মাঝখানে কিন্তু আমার নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস এইগুলো কিন্তু বিলুপ্তি হয়ে যায়। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, সেটা হচ্ছে অ্যানাফেজ দশা। শুরু করছি এবার দেখ থার্ড যে পর্যায়টা সেটার নাম হচ্ছে কি অ্যানাফেজ দশা। অর্থাৎ অ্যানাফেজ দশার হচ্ছে কি কোষ বিভাজনের সবথেকে থার্ড নাম্বার ফেজটা হচ্ছে কিন্তু অ্যানাফেজ। তাহলে এই অ্যানাফেজ দশায় কী কী হয়ে থাকে, ফার্স্ট অফ অল দেখ লেখা আছে অপত্য ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমগুলো একটু আগে বলেছিলাম কি অ্যাস্ট্রাল রশ্মি দিয়ে মাঝখানে অ্যানাফেজীয় চলন হতে শুরু করে দেয়, ঠিক আছে। অ্যানাফেজীয় চলন মানে কীরকম হবে, অর্থাৎ আমরা যে প্রাণীকোষটা যে ছবি এঁকেছিলাম সেই প্রাণীকোষের ছবিটার ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম কি এইটা হচ্ছে আমার প্রাণীকোষের মধ্যে থেকে দেখ ওপর দিক থেকে কিছু কিছু কানেকশান তৈরি হবে, অর্থাৎ মাঝখান থেকে ওই যে ক্রস যেটা তৈরি করেছিলাম সেই ক্রসের মাঝখান থেকে এরকম ভিয়ের মতো করে এগুলো ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এরকম সেম টু সেম ওপর দিক থেকে এইগুলো, অর্থাৎ মাঝখানটাতে ওরা কী হবে কাটিং হয়ে যাবে, ঠিক আছে, মাঝখানটাতে ওটা কিন্তু কাটিং হয়ে যাবে। অর্থাৎ দেখ এই যে 4টে পার্ট ছিল না, এই 4টে পার্ট এরকম 4টে পার্ট ছিল, এটা জাস্ট কী হবে মাঝখান থেকে এরকমভাবে কেটে যাবে, অর্থাৎ ওপরে একটা পার্ট হয়ে যাবে নিচে একটা পার্ট হয়ে যাবে, এরকম করে দুটো দুটো করে পার্ট এরকমভাবে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো সবার সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এবং মাঝখানেও কিন্তু এইরকম কানেক্টেডগুলো কিন্তু থেকে যাবে। অর্থাৎ এইখানে কী হচ্ছে, ওই জন্য লেখা আছে অপত্য ক্রোমোজোমগুলো কোন দিকে যাতায়াত শুরু করে দেয়,
কেউ ওপর দিকে চলে যায়, কেউ নিচের দিকে চলে যায়। তার মানে কেউ হচ্ছে উত্তর মেরুর দিকে, কেউ দক্ষিণ মেরুর দিকে চলে যেতে শুরু করে দেয়। অর্থাৎ এই যে যাওয়াটা হচ্ছে, এই যাওয়াটাকে বলা থাকে অ্যানাফেজীয় চলন। কি বলা হয়? অ্যানাফেজীয় চলন। ওই জন্য বলা হচ্ছে কেউ উত্তর মেরুর দিকে, কেউ দক্ষিণ মেরুর দিকে যখন ক্রোমোজোম চলে যায়, এই পর্যায়টাকে বলা থাকে অ্যানাফেজীয় চলন। আর মাঝখান থেকে এই যে একটা কানেক্টিং যেগুলো থাকে, এটাকে বলা যায় কি ইন্টারজোনাল বেমতন্তু বলা হয়। পেজ নাম্বার 53 এর নিচের দিকে দেখ লেখা আছে ইন্টারজোনাল বেমতন্তু, অর্থাৎ বিষুব অঞ্চলে এই যে কানেক্টিংটা তৈরি করছে, এটাকে বলা যায় কিন্তু ইন্টারজোনাল বেমতন্তু। অর্থাৎ বেমতন্তুগুলো মাঝখানে তৈরি করছে বলে ওটার নাম হচ্ছে ইন্টারজোনাল বেমতন্তু। অর্থাৎ এরপরই দেখ এই কী যেন বলা হয়, এই সেন্ট্রোজোমগুলো বা সেন্ট্রোমিয়ারগুলো কীভাবে অবস্থান করছে, প্রত্যেকটা নাম কিন্তু দেখ তোদের পরের পেজে লেখা আছে। দেখ কী কী নাম লিখে দিয়েছে, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, এইগুলো কিন্তু অলরেডি আমরা ক্রোমোজোম শুরু হওয়ার সময় কিন্তু অলরেডি আমরা বলে দিয়েছি। এবার কি পড়বো, এটা হচ্ছে কিন্তু অ্যানাফেজ দশা হয়ে গেল। অ্যানাফেজ দশার পরবর্তী যে পর্যায়টা সেটা হচ্ছে কিন্তু টেলোফেজ দশা। টেলোফেজ দশা একটা প্রাণীকোষ কীরমভাবে তৈরি করছে, তেমন দেখতে পাবো যে প্রাণীকোষের ক্ষেত্রে একটা ডাম্বেল আকৃতির মতো করে এরকমভাবে তৈরি করবে। ওপরে একটা কোষ তৈরি করবে, নিচে একটা কিন্তু কোষ তৈরি করবে। অর্থাৎ এখানে একটা নিউক্লিয়াস তৈরি আসবে। দেখ এখানে লেখা আছে কুণ্ডলীগুলো খুলে যায়। ফার্স্ট পয়েন্টে এখানে দেখ কুণ্ডলীগুলো অলরেডি ছিল, ঠিক আছে। এবার কি করবে কুণ্ডলীগুলো, কারণ দেখ প্রথম পর্যায়ে যখন বলেছিলাম যে জল বিয়োজন করছে, কুণ্ডলীগুলো ছোট হচ্ছে, মোটা হচ্ছে, তার মানে এবার আস্তে আস্তে কী করবে না, এখানের ক্ষেত্রে দেখতে পাবো যে কুণ্ডলীগুলো খুলে যাবে। তাহলে কুণ্ডলীগুলো খুলে গেলে কী হবে, একজনের সাথে আরেকজন এরকমভাবে অবস্থান করবে, ঠিক আছে। অর্থাৎ আবার সেই প্রথম যে পর্যায়ে সেই স্টেজগুলোতে চলে আসবে। কুণ্ডলীগুলো খুলে গিয়ে ওখানে কি করবে, একটা দলা পাকানো জিনিসকে তৈরি করবে। অর্থাৎ বেমতন্তু কিন্তু আর থাকছে না। দেখ বেমতন্তু এই যে মাঝখানে যে কানেক্টিং ওয়্যারগুলো, এগুলো দেখ এই পর্যায়ে এসে কিন্তু আর থাকছে না, ঠিক আছে। তাহলে বেমতন্তু আর নেই, ঠিক আছে। চলে যাচ্ছি তার পরেরটাতে, নিউক্লিওলাস আবির্ভাব হচ্ছে। অর্থাৎ আমরা দেখ প্রথমে পড়েছিলাম দুটো জিনিস বিলুপ্ত হয়ে গেছিলো, যেটা বলেছিলাম প্রোমেটাফেজ, প্রফেজ আর মেটাফেজের মাঝখানে যেটা ছিল কি কি, একটা হচ্ছে তোর নিউক্লিওলাস আর একটা হচ্ছে নিউক্লিয় পর্দা, দুটোই বিলুপ্ত হয়ে গেছিলো। এখানে আবার নতুন করে আবির্ভাব হবে। ওই জন্য দেখ থার্ড পয়েন্টে লিখেছি কি নিউক্লিওলাস আবির্ভাব ঘটছে, এবং আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে মাঝখান দিয়ে দেখ এই যে মাঝখান দিয়ে একটা ডাম্বেল আকার হয়ে গিয়ে মাঝখান থেকে একটা কাটিং হয়ে যাবে, নিয়ে ওপরে একটা নিচে একটা, দুটো আমাদের ক্রোমোজোম থেকে দুটো ক্রোমোজোম কিন্তু ভাগ হয়ে যাবে। অর্থাৎ কোষ বিভাজন হয়ে যাচ্ছে। অর্থাৎ কী হয়ে গেল, দুটো অপত্য নিউক্লিয়াসকে তৈরি করবে, একটা ওপরে একটা হচ্ছে কিন্তু নিচে। তাহলে দুটো অপত্য নিউক্লিয়াসকে তৈরি করবে, ঠিক আছে। অর্থাৎ এই যে দুটো অপত্যকে নিউক্লিয়াস তৈরি করলো, দুটোর নাম কিন্তু দুটো আলাদা আলাদা পর্যায়ে আছে। আমি যেগুলো আলোচনা করলাম সবকটা কিন্তু প্রাণী কোষের, সেম টু সেম উদ্ভিদ কোষের মধ্যেও আছে। উদ্ভিদ কোষের মধ্যে এরকম দুটো ভাগ হয়ে যাবে। দেখ পরের এতেই লেখা আছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানেটা কি বলছে, দেখ সাইটোকাইনেসিস মানে হচ্ছে এই যে বিভাজনের প্রক্রিয়াটা। দেখ ওখানে লেখা আছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয় না, সাধারণত লেখা আছে মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্মতন্তু গুচ্ছাকারে জমা হয়ে গিয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে। তোরা যদি বইয়ের পেজ নাম্বার 54 এর নিচের দিকে পিকচারটা দেখ কীরমভাবে রয়েছে, একটা উদ্ভিদ কোষ কীরমভাবে তৈরি করেছে। অর্থাৎ উদ্ভিদ কোষটার ক্ষেত্রে এরকম একটা বক্সের মতো আছে। অর্থাৎ দেখতে পাবি ওপর দিকে একটা কোষ রয়েছে, নিচের দিকে একটা কোষ রয়েছে কিন্তু, ঠিক আছে, মানে অপত্য নিউক্লিয়াসগুলো তৈরি করেছে। মাঝখানে যে কানেক্টিং ওয়্যারগুলো আছে না, এই মাঝখানটাতে একটা ফ্রাগমোপ্লাস্ট তৈরি করেছে। অর্থাৎ এখানে যে মাইক্রোফিলামেন্টগুলো থাকে, এই মাইক্রোফিলামেন্টগুলো জমাট বেঁধে গিয়ে ওখানে কি করছে, অর্থাৎ একটা পেজকে যখন আমরা মাঝখান দিয়ে ছেঁড়ার চেষ্টা করি, পেজটাকে মোড়ার পর আমরা কি করি, হালকা করে একটা মুড়ে নিই, তাহলে দাগটা পড়ে যায়, দাগটা থেকে তারপর আস্তে করে ছিঁড়ে নিই। সেম টু সেম এটাও তাই, ফ্রাগমোপ্লাস্টগুলো মাঝখানে গিয়ে এই যে মাইক্রোফিলামেন্টগুলো মাঝখানে গিয়ে একটা দাগ তৈরি করছে, তারপর ওখান থেকে ফ্রাগমোপ্লাস্ট হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা পার্ট হয়ে যাচ্ছে। ওই জন্য এইটাকে বলা থেকে কোষপাত বা সেল প্লেট বলা হয়ে থাকে, ঠিক আছে। ওই জন্য ওটাকে লেখা আছে কি কোষপাত। তার মানে যদি প্রশ্ন আসে যে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস পর্যায় এটা কীভাবে হয় না, তখন লিখতে হবে কিন্তু সেল প্লেট গঠনের মাধ্যমে, মানে কোষপাত গঠনের মাধ্যমে কিন্তু এই দুটো পার্ট আলাদা হয়ে যায়। সেম টু সেম প্রাণী কোষের ক্ষেত্রে যেটা বললাম, তাহলে প্রাণী কোষের ক্ষেত্রেও দেখ এই যে দুটো পার্ট আছে, এই দুটো পার্ট কিন্তু মাঝখান থেকে এরকম ডিম্বাকৃতিটা আস্তে আস্তে এরকম কার্ভ খেতে খেতে মাঝখান থেকে দুটো আলাদা আলাদা হয়ে যাবে। অর্থাৎ একটা ওপরের দিকে হয়ে যাবে, একটা নিচের দিকে হয়ে যাবে। এই যে মাঝখানটা কাটিং হয়ে গেল, এই পর্যায়টার নাম হচ্ছে কি ক্লিভেজ পদ্ধতি। কি নাম? ক্লিভেজ পদ্ধতি। তার মানে যদি প্রশ্ন করা হয় উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস মানে এই যে ভেঙে দুটো ভাগ হচ্ছে, এটার নাম কি, তখন বলতে হবে কোষপাত। আর প্রাণী কোষের যেটা হয় সেটার নাম হচ্ছে ক্লিভেজ পদ্ধতি। ক্লিয়ার? এবার হচ্ছে যদি সাইটোকাইনেসিস না হয়, তাহলে সাইটোকাইনেসিস না হলে কী হবে,
ক্রোমোজোমটা তো ভাঙছে না, তাহলে কী হয়ে যাবে, যদি নিউক্লিয়াসটা যদি না বিভাজিত হয় তার মানে কী হবে, সংখ্যা আস্তে আস্তে ডাবল হতে শুরু করে দেবে। ওই জন্য দেখ পেজ নাম্বার 55 ওপর দিকে দেখ একটা সবুজ রঙের বক্স লেখা আছে, দাগ দিয়ে রাখ, লেখা আছে কি যে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ তৈরি হবে। দেখ লেখা আছে কি একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ তৈরি হয়ে যাবে, এবং একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় থাকে কি সিনোসাইট বলা হয়, আর প্রাণী কোষকে বলা হয় থাকে সিনসাইটিয়াম বলা হয়ে থাকে। দুটো তলায় লাইনটা দাগ দিয়ে রাখবি, কি বলা হয়ে থাকে, তাহলে একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলা হয়ে থাকে কি সিনোসাইট, এবং প্রাণী কোষকে বলা হয়ে থাকে সিনসাইটিয়াম বলা হয়ে থাকে। ক্লিয়ার? তার মানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের কীভাবে সাইটোকাইনেসিস বা মাইটোসিসের যে পার্থক্যটা কীভাবে হয়েছে সেটা কিন্তু পেজের নিচের দিকে অলরেডি দিয়ে দিয়েছে। দেখ পেজ নাম্বার 55 নিচের দিকে কীভাবে লেখা আছে যে বেমতন্তু গঠন এবং সাইটোকাইনেসিসের পদ্ধতি। দেখবি সাইটোকাইনেসিস পদ্ধতির পয়েন্টটা কিন্তু বিশাল বড় করে লেখা আছে, অত বড় করে লেখার দরকার নেই, যা শুধু নাম লিখতে হবে যে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ভাঙছে কী পর্যায়ে না, তখন লিখতে হবে যে ফ্রাগমোপ্লাস্ট বা এই সেল প্লেটের মাধ্যমে, আর প্রাণী কোষের ক্ষেত্রে কী হয় ক্লিভেজ পদ্ধতিতে। শুধু ওই দুটো লাইন লিখলেই হয়ে যাবে, পেজের নিচের দিকে যে পার্থক্যটা আছে সেইটার ক্ষেত্রে আমি বললাম, ঠিক আছে? তাহলে পার্থক্যের ক্ষেত্রে ওইটা আমাদের কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট চলে আসছে হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব মানে কিরম হচ্ছে, অর্থাৎ এই যে কোষ বিভাজন হলো, অর্থাৎ তার মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে বৃদ্ধি। তাহলে মাইটোসিসের কোষ বিভাজন হলে ফার্স্ট হচ্ছে বৃদ্ধিটা কীরমভাবে হচ্ছে, অর্থাৎ আমরা এই যে ছোটো থেকে বড় হচ্ছি, আমাদের দেহের আকার বড় হতে দেহের চামড়ার আকার বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কী হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। কোষের প্রতিস্থাপন বা কোষ ক্ষয়পূরণ, আমাদের দেহের কোনো একটা জায়গা কেটে গেল, কেটে যাওয়ার পর ওই জায়গাটা দেখবে একটা কালো কালারের মামড়ি পড়ে যায়, তারপর সেটা আবার স্কিন কালারের সাথে ব্যালেন্স হয়ে যাচ্ছে, তার মানে কি নতুন করে কোষ বিভাজিত হচ্ছে, নতুন করে কোষটা বিভাজিত হয়ে গিয়ে আবার ওইখানে কোষটা হচ্ছে সেম কালারে তৈরি করছে। সেম টু সেম রয়েছে পুনরুৎপাদন, অর্থাৎ একটা আমাদের নখ কাটা হচ্ছে, নখটা কাটলেও কিন্তু নখটা আবার আস্তে আস্তে কিন্তু বড় হতে শুরু করে দিচ্ছে। একটা টিকটিকির লেজ কেটে গেছে, সেই লেজটা কিন্তু কাটার পর আবার ওখান থেকে কিন্তু বড় হতে শুরু করে দেয়। কিন্তু মানুষের দাঁত কিন্তু অতটা কিন্তু বিভাজিত হচ্ছে না, মানুষের দাঁতের যে কোষটা সেটা কিন্তু বাচ্চা বয়সে একবার ভেঙে যাওয়ার পর যদি আবার ভেঙে যায় সেখান থেকে কিন্তু আর নতুন দাঁতটা তৈরি হবে না। আমাদের দেহের দেখ চুলটা কিন্তু কাটলাম, সেটা আবার কিন্তু বড় হতে শুরু করলো, আবার কাটলাম আবার বড় হতে শুরু করলো, কিন্তু দাঁত কিন্তু দেখবি একবার ভেঙে যাওয়ার পর সেটা কিন্তু আর নতুন করে মানে নতুন পার্মানেন্ট যে দাঁতটা তৈরি হলো সেটা কিন্তু ভেঙে যাওয়ার পর আর কিন্তু আর তৈরি হয় না। তারপর লেখা আছে প্রজনন, অর্থাৎ প্রজনন শ্রেণীর ক্ষেত্রে কীরকম হয়, অর্থাৎ এই যে অযৌন জনন, যে জনন কার্যগুলো হচ্ছে এককোষী বা যে জীবরা প্রজনন করছে সেটা কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার চলে আসছে হচ্ছে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কী কীভাবে স্টেপগুলো হয়। শুরু করছি দেখ এবার মিওসিসের ক্রোমোজোম, অর্থাৎ মিওসিস ক্রোমোজোমটার ক্ষেত্রে কীরকম কী হয়েছে সেটার ক্ষেত্রে আমরা এবার আলোচনা করব। মিওসিসের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে পিতৃ ও মাতৃ ক্রোমোজোমে জোড়ায় জোড়ায় অবস্থান করে, অর্থাৎ সমসংস্থ ক্রোমোজোম, এই পয়েন্টটা কি বলছি দেখ, সমসংস্থ ক্রোমোজোম, অর্থাৎ সমসংস্থ ক্রোমোজোম মানে কি হয়, আকৃতি, জিন, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ারের যে অবস্থান প্রত্যেকটাই কিন্তু সেমভাবে থাকবে। অর্থাৎ পিতৃ আর মাতৃ ক্রোমোজোম যখন সেমভাবে থাকছে বলেই তাদের সন্তান সন্ততিগুলো সেরমভাবেই তৈরি হচ্ছে। ঠিক আছে, কখনই একটা মানুষের বাচ্চা কখনো একটা গরু বা ছাগল তৈরি হচ্ছে না, কারণ হচ্ছে কি, কারণ সেম ক্রোমোজোম বিন্যাসই কিন্তু তৈরি হচ্ছে বলে ওইটাকে বলা যায় কিন্তু সমসংস্থ ক্রোমোজোম, অর্থাৎ তাদের যে ক্রোমোজোমের আকারগুলো কিন্তু সেম হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখ যেটা পড়বো সেটা হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড। এইটা পড়তে গেলে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি পিতৃ আর মাতৃ ক্রোমোজোম। ধর এইটা হচ্ছে আমার পিতৃ ক্রোমোজোম, এইটা হচ্ছে আমার মাতৃ ক্রোমোজোম। পিতৃ ক্রোমোজোমটা এরকম দেখালাম লম্বা মতো করে, মাতৃ ক্রোমোজোমটা লম্বা মতো করে দেখালাম, অর্থাৎ এখান থেকে যখন আসবে তখন কটা করে আসবে, একটা করেই আসবে। অর্থাৎ এটা যখন ডিভাইড হয়ে যাচ্ছে মানে জয়েন্ট যখন তৈরি করলো তখন কি হয়ে গেল, চারটে তৈরি করলো, একটা দুটো তিনটে এই একটা চারটে, এই চারটে যখন ডিভাইড হচ্ছে তখন ডিভাইড হয়ে যাওয়ার পর কীরকম হয়ে যাচ্ছে দেখ, অর্থাৎ ক্রোমোজোমের হ্রাস হয়ে যাচ্ছে। ক্রোমোজোমের হ্রাস হয়ে যাচ্ছে মানে কীরকম হচ্ছে দেখ, স্টেপটাতে এই রকম দুখানা জয়েন্ট মিলিয়ে আমরা কি করলাম, জয়েন্ট তৈরি করে দিল। সেম টু সেম এখানেও তাই, এখানেও কিন্তু দেখ একটা জয়েন্টকে তৈরি করে দিচ্ছে। তারপর এগুলো কী হয়ে যাবে, আলাদা আলাদা করে কিন্তু একটা একটা করে তৈরি করবে, অর্থাৎ এখানেও একটা সিঙ্গেল, এখানে একটা সিঙ্গেল, সেম টু সেম এখানেও তাই, দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে তৈরি করবে, এখানে একটা, অর্থাৎ আলাদা আলাদা করে এখানে তৈরি করে দেবে। অর্থাৎ এই যে সিস্টার ক্রোমাটিডের আগে যে সমসংস্থ ক্রোমোজোমের ক্ষেত্রে কি কি পর্যায় হয়, যেমন এটা হচ্ছে পিতৃকোষ, এটা হচ্ছে মাতৃকোষ। এখানে ক্ষেত্রে দেখ পাশে 57 পেজে একটা দেখ ছবি দেওয়া আছে, 57 পেজে দেখ উপরের দিকে ছবি দেওয়া আছে,
সেখানে লেখা আছে কি, দেখ লেখা আছে পিতৃক্রোমোজোম অর্থাৎ মাতৃক্রোমোজোম, ঠিক আছে, অবস্থান করছে কি একটা একটা করে, ঠিক আছে। এই একটা একটা করে যখন তৈরি হওয়ার পর অর্থাৎ পিতৃ মাতৃটা একসঙ্গে কিন্তু আঁকতে পারি, অর্থাৎ ওখানে দেখ কালার কোডটা করে দিয়েছে, কালার কোডটা কীরকম করে দিয়েছে, একটা দেখ ব্লু আর একটা হচ্ছে রেড, ঠিক আছে, এই রকম হচ্ছে অবস্থান করে, ঠিক আছে, দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে ব্লু কালার থাকে, একটা রেড কালার থাকে। ওইটা হওয়ার পর দেখ লেখা আছে দুটো ক্রোমোজোম দ্বিবিভক্ত হয়ে একজোড়া করে ক্রোমাটিড গঠন করে, কি বললাম, দুটো ক্রোমোজোম দ্বিবিভক্ত, অর্থাৎ এখানে থাকছে দুটো ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এরা নিজেরা ভেঙে গিয়ে দুটো দুটো করে তৈরি করবে, ওই জন্য এটা ভাঙলে এটা তো হয়ে গেল, এটা ভাঙলে এটা হয়ে গেল, ঠিক আছে। ওই জন্য দেখ এখানে দেখ একটা রেড থেকে ভেঙে কটা রেড হয়েছে, দুটো রেড হয়েছে, আবার একটা ব্লু ভেঙে দেখ দুটো ব্লু হয়ে গেছে, ঠিক আছে। এবার ওই ব্লু আর রেড ওইগুলো কী হয়ে যাচ্ছে, প্রথম মিওটিক, দেখ মিওসিস যখন বিভাজনটা আমি কাকে বলে পড়িয়েছিলাম, দেখ পেজ নাম্বার যেটা আমরা বলেছিলাম মিওসিস বিভাজনের ক্ষেত্রে পেজ নাম্বার 51-51-এর ক্ষেত্রে দেখ কী বলেছিলাম, একটা একটা করে তৈরি হয়, তাই তো। দেখ 51-এর যে গ্রাফ ওপরে যে ছবিটা দেওয়া ছিল, 2n থেকে কী হয়েছিল, nn হয়ে গেছিলো, অর্থাৎ প্রথমে কী হয়েছিল, রাস বিভাজন, ওই জন্য দেখ এখানে যখন চারটে ছিল, তাহলে চারটে থেকে কী হয়ে যাবে, রাস বিভাজন মানে দুটো দুটো করে হয়ে যাবে, ওই জন্য দেখ দুটো রেড আলাদা হয়ে গেল, দুটো ব্লু আলাদা হয়ে গেল, ক্লিয়ার। এবার এই দুটো রেড মানে কি, দুটো একটা রেড, দুটো ব্লু মানে একটা ব্লু, এইভাবে কিন্তু প্রথম ওই দ্বিতীয় মিওটিক বিভাজনটা কিন্তু এইভাবেই কিন্তু তৈরি হয়েছে, ক্লিয়ার। ওই জন্য দেখ নামটা লিখে দিয়েছে, দেখ 56 পেজের নিচের দিকে প্রত্যেকটা স্টেপগুলো লিখেছে, দেখ লেখা আছে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, এই যে দেখ জোড়ায় জোড়ায় অবস্থান করলো। তারপর কি বলছে, পিতৃ আর মাতৃ ক্রোমোজোম নিয়ে যে জোটটা তৈরি করে সেটাকে বলা থাকে বাইভ্যালেন্ট, তাহলে বাইভ্যালেন্ট কোনটাকে বলছে, অর্থাৎ এইখানে যে জোটটা তৈরি করছে, এইখানটা কি তৈরি করছে, বাইভ্যালেন্ট করছে। বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে ভেঙে গিয়ে টেট্রাড গঠন করছে, অর্থাৎ এই যে এরকম আলাদা আলাদা করে যেটা তৈরি করলো, ভেঙে গিয়ে যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে কি টেট্রাড গঠন করে, তাহলে ওটার নাম হচ্ছে কি টেট্রাডটা তলে দাগ দিয়ে রাখবি। এবার যেটা পড়বো, টেট্রাডগুলো স্থানে স্থানে জয়েন্ট হয়ে গিয়ে কায়াজমা তৈরি করে, অর্থাৎ যেটা পড়বো হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড কাকে বলে, দেখ লেখা আছে এইটা তার মানে কি বাইভ্যালেন্ট ক্রোমোজোম, এই যে এখানে বললাম বাইভ্যালেন্ট ক্রোমোজোম, তার মানে কি এইখানে দুটো ব্লু ছিল দুটো রেড ছিল, তাহলে আমি ধর এই পিকচারটাকে ধরলাম, ধর আমি রেড বা ব্লুটাকে আমি এরকম এটা ক্রস করে দেখালাম, ঠিক আছে, যে এটা ধর রেড আমি ধরে নিয়েছি, এটা ব্লু ধরে নিয়েছি, তার মানে কি সিস্টার ক্রোমাটিড হচ্ছে এই দুটোকে একসঙ্গে বলছি সিস্টার, এই দুটোকে একসঙ্গে বলছি সিস্টার। নন সিস্টার ক্রোমাটিড কোনটাকে বলছি, যদি এর সাথে এটাকে বলা হয় নন সিস্টার, এটার সাথে এটাকে মানে একটা ব্লু এর সাথে একটা রেড হচ্ছে নন সিস্টার, তার মানে আমাদের যখন ক্রস হবে তখন দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই কিন্তু ক্রসটা হবে, কখনোই দুটো সিস্টারের মধ্যে বা এই দুটো সিস্টারের মধ্যে কিন্তু হবে না। কার সাথে কার হবে, দুটো নন সিস্টার মানে একটা এর সাথে একটা এর ক্রস হবে। ওই জন্য দেখ লেখা আছে ক্রসটা কিরমভাবে হচ্ছে, দেখ দুটো দুটো অবস্থান করলো, এবার কি করলো মাঝখানে যেটা আছে সেটা এটার ঘাড়ের ওপর উঠে গেল, দেখ নেক্সট স্টেপে কী করলো, এটা এর ঘাড়ের ওপর উঠে গেল, প্রথমটা দেখ সেম টু সেম ছিল, সেকেন্ড যে পার্টটা দেখ এটা এটার সঙ্গে অ্যাটাচড হয়ে গেল, যেমনি এটার সাথে অ্যাটাচ হয়ে গেল, তার মানে কি এদের মধ্যে এই যে জয়েন্টটা তৈরি করছে এই জয়েন্টটাকে বলা হয় কায়াজমা। ওই জন্য দেখ লেখা আছে 56-এর নিচের দিকে লেখা আছে স্থানে স্থানে পরস্পর একসঙ্গে যুক্ত থাকে এবং এই অংশটাকে বলা হয় থাকে কি কায়াজমা বলা হয়, তাহলে এই যে যুক্ত হলো এই জায়গাটাকে বলছে কি কায়াজমা। তার মানে কি যখনই যুক্ত হয়ে গেল তাহলে এই ওপরের এই শেডিং পার্টটা থাকলো, নিচের পার্টটাতে এটার সঙ্গে জয়েন্ট হয়ে গেছে, তাহলে নিচে কি থাকবে, থাকবে না, তখন ওটা কী হচ্ছে হোয়াইট হয়ে যাচ্ছে। ওই জন্য দেখ এই পার্টটা দেখ ছবিটা যখন এঁকেছি নিচের পার্টটা হয়ে গেছে সাদা, আর এই সাদা যে অংশটা সেটা এর কি হয়ে গেছে শেড পড়ে গেছে, ঠিক আছে। বইতেও দেখবি যেখানটা দেখ সিস্টার ক্রোমাটিডের সঙ্গে নন সিস্টার ক্রোমাটিডের যে ক্রস হচ্ছে ওই জায়গাটাকে বলা হচ্ছে কিন্তু ক্রসিং ওভার, তার মানে ক্রসিং ওভার হলেই তখনই দেখবি এই যে বাবা মায়ের যে ক্রোমোজোমের যে মিল পাচ্ছে, অর্থাৎ কোনো একটা সন্তানকে দেখে বলছে এই যে বাবার চোখ পেয়েছে মায়ের চুল পেয়েছে, তার মানে কি প্রত্যেকটা ক্রোমোজোম এরমভাবেই কিন্তু ক্রসটা পাচ্ছে যে পুরোপুরি সেখান থেকে কিন্তু আসছে না, অর্থাৎ এই যে বিভাজনটা হচ্ছে এই যে ক্রসটা হচ্ছে সেটাই কিন্তু নতুন করে একটা ক্রোমাটিডকে তৈরি করছে। ওই জন্য দেখ পরের যে ক্রোমাটিড যেটা তৈরি করলো যে চারটে ক্রোমাটিড এটা কি হয়ে গেল, ওটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ক্রোমাটিড। দেখ 57 পেজের নিচের দিকে কিন্তু রয়েছে, সেটাকে বলা থাকে রিকম্বিনেন্ট ক্রোমাটিড বলা হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ এইটা হয়ে যাওয়ার পরই কিন্তু আমাদের মিওসিসের টোটাল কাজকর্মটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে মিওসিসের কাজটা কি না, মিওসিসের হচ্ছে দেখ প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটাকে ধ্রুবক রাখছে। অর্থাৎ দেখ আমরা একটু আগে বললাম যে বাবা মায়ের ক্ষেত্রে যে বাবা মায়ের 46টা ক্রোমোজোম থেকে কটা করে এলো 23টা করে আসছে, তার মানে আবার যার যে সন্তান হচ্ছে সেটা ছেলে হোক বা মেয়ে হোক
তার মধ্যে সেই 46টাই এলো, কারণ বাবার থেকে 23, মায়ের থেকে 23। আবার সেটাও যখন নেক্সট স্টেপে যাচ্ছে সেটাও কিন্তু আবার 23 করে ভেঙে যাচ্ছে। তাহলে এই যে স্টেপে ভাঙছে, তার মানে কি ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক থাকছে। আর যদি ক্রোমোজোম সংখ্যাটা না ধ্রুবক থাকতো তাহলে কী হতো, একটা মানুষের বাচ্চাটা একটা বড় হাতির মতো আকার হয়ে ধারণ করতো, তারপর আর একটা বড় আকার ধারণ করতো, কারণ তো সে তো আস্তে আস্তে ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাচ্ছে। সেকেন্ড পয়েন্টে দেখ লেখা আছে ক্রোমাটিডের খণ্ড বিনিময়। এই দেখ ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় করলো, এই যে প্রত্যেকটার মধ্যে ক্রোমাটিডের খণ্ড বিনিময় হচ্ছে, অর্থাৎ কায়েজমা তৈরি করছে, তাই তো। থার্ড পয়েন্টে লেখা আছে জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। প্রকরণ মানে হচ্ছে কি, প্রত্যেকটা মানুষকে দেখি প্রত্যেকটা মানুষকে সেম সেম মুখ হয় না, তার বাবা মায়ের মুখ কি একদম সেম টু সেম বসানো হয়, কিছু কিছু কিন্তু আলাদা বৈশিষ্ট্য থাকে, তারপরের জেনারেশনে তার থেকে আরেকটু বেটার পজিশন আসে। তাহলে এই যে চেঞ্জগুলো, অর্থাৎ এই চেঞ্জটা কিন্তু প্রকরণ বলছে, অর্থাৎ প্রজাতির জিনগত একটা ভেদ দেখতে পাওয়া যায়। কালো, ফর্সা, লম্বা চুল, কোঁকড়ানো চুল, এই যে পার্থক্যগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তারপর দেখ লেখা আছে মিওসিসের বিভাজনের ফলে কি তৈরি হয়, গ্যামেট উৎপাদন। তার মানে গ্যামেট যেটা তৈরি করছে, এই যে বললাম যে শুক্রাণু আর ডিম্বাণুর যে গ্যামেটটা তৈরি করছে, সেই গ্যামেটটা গঠনকালে কিন্তু আমার 23টা করেই কিন্তু আসছে, না হলে কিন্তু এটা মিওসিস না হলে আসবে না। তার পরের পয়েন্টে লেখা আছে যৌনুক্রম, অর্থাৎ যৌনুক্রম মানে কীরকম বলছে, অর্থাৎ উদ্ভিদের জীবনচক্রে কিন্তু মিওসিস বিভাজনের ফলে গ্যামেট আর বহুকোষী উদ্ভিদের হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট দশা, ডিপ্লয়েড স্পোরোফাইট দশার যৌনুক্রমে গ্যামেট আর স্পোরের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। অর্থাৎ যে উদ্ভিদগুলো কে কীরকমভাবে জনন কার্য সম্পন্ন করছে সেটা কিন্তু মিওসিসের কাজকর্মের ফলেই কিন্তু এটা হয়ে থাকে। তাই জন্য দেখ নিচে লেখা আছে যৌন জননকারী জীবদের শ্রেণীবদ্ধতা এবং জিনগত প্রকরণ এবং বিবর্তনের জন্য মিওসিস হচ্ছে অপরিহার্য। কেন বলা হচ্ছে, কারণ যৌন জননকারী মানে কাদেরকে বলা হচ্ছে, আমাদের মতো মানুষদের ক্ষেত্রে বলা হচ্ছে যারা যৌন জনন করছে, অর্থাৎ তাদের জীবদের শ্রেণীবদ্ধতা, অর্থাৎ মানুষরা কিন্তু একসঙ্গে হয় অবস্থান করছে, একটা গরুর বংশধর কিন্তু একসঙ্গে একটা গরুর সঙ্গে অবস্থান করছে, একটা কুকুরদের কমিউনিটি তারা কুকুরদের সঙ্গে কিন্তু অবস্থান করছে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে না কিন্তু, ঠিক আছে। জিনগত প্রকরণ, অর্থাৎ একটা কুকুরের বাচ্চা কখনই দেখবি আর একটা কুকুরের বাচ্চার সঙ্গে সেম টু সেম হয়, কালারের দেখবি বা গায়ের যে ছোপ ছোপ কালার সেগুলো একটু হলেও কিন্তু ডিফারেন্স হয়ে যায়, তার মানে তো তাহলে তো পৃথিবীর সবাই সেম একই রকম দেখতে হতো। এবং বিবর্তন, অর্থাৎ প্রত্যেকটা দেখ বিবর্তন, বাচ্চা বয়সে মানুষ একরকম থাকে, যেমন হচ্ছে দেখ কোনো প্রত্যেকটা বছর আমাদের ঠাকুমাদের যে বয়সে তারা কিন্তু লকডাউন মানে বুঝতো না, তার মানে তার এগুলো কি বিবর্তনের জিনিস কিন্তু আসছে, ঠিক আছে। এই যে কখন কি কাজকর্ম করতে হবে বিবর্তনের ফলেই কিন্তু নতুন নতুন করে আসছে। এই যে আমরা যে জেনারেশনে বুঝতে পারলাম যে লকডাউন মানে এখানে কিছু কাজকর্ম করব না বা আমাকে বাড়িতে বসে থাকতে হবে, মানুষের কর্মহীনতা, তার মানে কি এই কাজগুলো কিন্তু মানুষ কিন্তু যত আপডেটেশন আসবে তত মানুষের বিবর্তন তৈরি হবে, ঠিক আছে। যখন মানুষের দেখ মানে লকডাউন গেছে তখন কিন্তু মানুষ বাড়িতে বসে কাজকর্ম করেছে, কেউ কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করেনি, তারা বিভিন্ন ধরনের বাড়িতে বসে টুকটাক কাজকর্ম করে গেছে। তার মানে কি, তার মানে এই যে বিবর্তনের ফলে কার কীরকম, আগেকার জন্মকালীন সময় কি থাকতো, কুঁজো হয়ে বন মানুষরা হাঁটতো, তারপরে এসে আস্তে আস্তে মানুষের যে পিঠের যে শিরাটা সোজা হয়ে গেছে, আগে ফলমূল খেত সেখান থেকে মাংস সমস্ত কিছু যে খাওয়া শুরু করেছে, তাহলে সেটা বিবর্তনের জন্যই হয়েছে, ঠিক আছে। আগেকার দিনের ঘোড়ার সাইজগুলো ছিল ছোটো ছোটো, তারপর ঘোড়াগুলো আস্তে আস্তে বড়ো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে আপডেটেশন হচ্ছে পুরোটাই কিন্তু মিওসিসের জন্য হচ্ছে, আর মিওসিসের জন্যই কিন্তু আমাদের এই বিবর্তনটা হচ্ছে। তাহলে এই জননের আগে অবধি এই পর্যন্তই কিন্তু আজকে আমাদের পড়ানো হলো।